একটা একটা মাঠ, একটা একটা ছেঁড়া খোঁড়া বিকেল, আর আর একটা বাচ্চা ছেলে মাঠের এক কোনায় দাঁড়িয়েছে চুপচাপ। হঠাৎ দলের বাকি ছেলেগুলোর ধমক খেয়ে ঝোপের পেছন থেকে বল কুড়িয়ে আনতে চায় ছেলেটা, কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেলেও ছেলেটা ফিরে আসে না। তখন বাকিরা ওর খোঁজ করতে চলে যায়। ওরা দেখে ঝোপের পেছনে এক জায়গায় ওদের দিকে পেছন ঘুরে চুপ করে বসে আছে ছেলেটা। ওরা গিয়ে ডাকতেই সে পেছন ফেরে, আর আর ফিরতেই মানসিক সুস্থতা বজায় রাখতে প্রতিনিয়ত সচেতনতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। আজকের গল্পে প্রবল মানসিক অসুস্থতার বর্ণনা রয়েছে। গল্পের দরুন কোনরূপ মানসিক অস্বস্তি বোধ করলে তৎক্ষণাৎ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ভৌতিক বাঙালিতে আজ আপনাদের জন্য লেখিকা শ্রী দাশগুপ্তের গল্প ঘাতক। তখন থেকে হাঁ করে দাঁড়িয়ে দেখছিসটা কি? কথা কানে যাচ্ছে না নাকি? যা কুড়ি নে বলটা, যা, না হলে। আনমনে চুপচাপ দাঁড়িয়েছিল ছেলেটা। আজ কেমন যেন অন্যমনস্ক দেখাচ্ছে তাকে। ধমক খেয়ে সে স্থির হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর মাথা নিচু করে চুপচাপ এগিয়ে যায় পাশের ছোট জংলা জায়গাটার দিকে। বিকেল হলেই এই মাঠটা বেশ জমজমাট হয়ে ওঠে। ছেলেরা হই হই করে ফুটবল খেলে। সূর্যের আলো মোটামুটি ফিকে হয়ে আসা না অবধি মাঠে তাদের চিৎকার চেঁচামেচি শোনা যায়। দূরে ঠেলাওয়ালা ঘন্টি বাজিয়ে ঘটি গরম, ঘুগনি, ছোলা মাখা বিক্রি করে। আজও প্রতিদিনের মতোই জমজমাট মাঠ। ছেলেরা এতক্ষণ ধরে দৌড়াদৌড়ি করে ফুটবল খেলছিল। আপাতত তাদের বলটা পাশের ঝোপে গিয়ে পড়ায় খেলায় খানিক বিরতি দিতে হয়েছে। মাঠের ওপাশটা ঝোপঝাড়ে ভরা। ছোট একটা মজা দিঘিও আছে। ছেলেটা সেখানেই বল কুড়োতে গেছে, কিন্তু এতক্ষণ সময় তো লাগার কথা নয়। ছেলেগুলো এবার খানিক অধৈর্য হয়ে ওঠে। অক্টোবরের প্রায় শেষ, ঠান্ডা পড়তে শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসবে। তখন আর খেলা যাবে না। দলের সর্দার গোছের ছেলেটা এবারে তাড়া লাগায়। এই ননটে পটাই, দেখ তো গিয়ে হতভাগাটা কি করছে। আচ্ছা আপুদ মাইরি, বল আনতে বলে মানুষের এতক্ষণ লাগে? নন্টে নামের ছেলেটা দাঁত বের করে খ্যাক খ্যাক করে হেসে ওঠে। বলে, দেখো কোনে গিয়ে আবার কোন বিড়াল ছানা নয় পাখির বাসা দেখার জন্য বল নিয়ে বসে পড়ছে। ওর বাসে ঠিকই কয়, যত দিন যাইতেছে বেটা পাক্কা মেয়ে ছেলেদের মতো হইতেছে। অমন মায়ের এমনি তো। ছেলেটা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সেই সর্দার গোছের ছেলেটা আবারও তাড়া লাগায়। এ যা যা, অনেক বকেছিস, আর জ্ঞান দিতে হবে না। এখন গিয়ে দেখ তো কি করছে বেটা এতক্ষণ ধরে। তাড়া খেয়ে ছেলে দুটো হাঁটা লাগায় পাশের জলা জঙ্গলটার দিকে। মাঠের এপাশটায় লোকজন বড় একটা আসে না। বিষাক্ত পোকামাকড় কিংবা সাপ খোপ থাকাও বিচিত্র কিছু নয়। নন্টে আর পটাই সাবধানে পা ফেলে ঝোপটার ভেতরে ঢোকে। খানিক এদিক ওদিক তাকাতেই ছেলেটাকে চোখে পড়ে তাদের। যা ভেবেছিল তাই, জলার ধারে চুপ করে বসে আছে সে। সত্যি এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। এই এখানে বসে বসে কি করছিস তুই? ওরা ডাক দেয় পেছন থেকে, কিন্তু যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলা সে অর্থাৎ টুবলাই কিন্তু কোনো উত্তর দেয় না। সে আগের মতোই ওদের দিকে পিছন ফিরে বসে থাকে চুপচাপ। ছেলে দুটো বার কয়েক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে শেষটায় পায়ে পায়ে এগিয়ে যায় ওর দিকে। ওরা গিয়ে পিছন থেকে আলতো একটা ধাক্কা মারতেই চমকে ওঠে ছেলেটা। তারপর উঠে দাঁড়ায়, ধীরে ধীরে পেছন ফেরে সে।
ছেলেটার হাতে এখন একটা বড় সড়ো ফুটবল আকৃতির জিনিস ধরা, তবে জিনিসটা কোনো বল নয়, সেটা একটা মানুষের গলার কাছ থেকে আলাদা করে নেওয়া কাটা মাথা। সেটার গলার কাছের কাটা অংশটা থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত চুইয়ে পড়ছে। টুপ টাপ শব্দে নিস্পন্দিত মাটির বুকে ঝরে পড়ছে গাঢ় রক্তের ফোঁটা। তৃষ্ণার্ত মৃত্তিকা যেন পরম আশ্লেষে শুষে নিচ্ছে সেই কষাটে লবণাক্ত রক্তিম তরলের প্রতিটা বিন্দু। ছেলেটার জামার জায়গায় জায়গায় লাল লাল ছোপ লেগে আছে। তার সারা শরীর থেকে বিশ্রী একটা আষ্টে গন্ধ আসছে। মাথাটা একদিকে হেলে আছে তার, চোখের দৃষ্টি কেমন যেন ঘোলাটে, আর আর তার থুতনির পাশ থেকে গড়িয়ে আসছে ঘন আঠালো চটচটে একটা লালচে বর্ণের তরুল। ছেলেটা হাসছে, বড় অদ্ভুত আর অকৃত্রিম সেই হাসি। আজও এখানে বসে আছেন? আগন্তুকের ডাকে চমক ভাঙে রক্তিমের। ওর কোমর অবধি নেমে আসা কোকড়া কালো চুল ছুঁয়ে সন্ধ্যের অন্ধকার গাঢ় হতে শুরু করেছে। খেলা শেষে ছেলের দল যে যার বাড়ির ফিরতি পথ ধরছে। যে দু একটা প্রেমিক জোড়া এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসেছিল এতক্ষণ, তারাও এবার ওঠার তোড়জোড় করছে। টানা টানা দীঘল চোখ দুটো তুলে রক্তিমের দিকে তাকায় মেয়েটা। মেয়েটার চোখে কি যেন একটা আছে, কেমন যেন অস্বস্তি হয় রক্তিমের। দ্রুত মেয়েটার দিক থেকে চোখ সরিয়ে নেয়। মেয়েটার ঠোঁটের কোণে আলতো একটা হাসি খেলে যায়। নরম গলায় সে জিজ্ঞেস করে, কি আছে এই মাঠে? রোজ বিকেল হলে কেন এসে একা একা চুপ করে বসে থাকেন এভাবে? রক্তিম মুখ না ফিরিয়ে সামান্য ইতস্তত করে অস্ফুট গলায় উত্তর দেয়, বিকেলটা আমার বড্ড ভালো লাগে। এই যে একটু একটু করে অন্ধকার নেমে আসে, এটা একা বসে দেখতে ভালো লাগে ভীষণ। আসলে জীবনের আঁকা বাঁকা পথে নেমে আসা সমস্ত অন্ধকারই বোধ হয় একাই দেখতে হয় আমাদের। রক্তিমের শেষের কথাগুলো ভালো শোনা যায় না, যেন কিছুটা আপন মনে বিড়বিড় করে সে। ওর চোখ দুটো কেমন যেন নিষ্প্রভ দেখায়। সে চোখের গভীর কোনো অতলে সন্ধ্যের ম্লান ছায়া নিজের বিবশ হাতছানি রেখে যায়। নিখুঁত কোমরের ভাঁজ, সেই কোমর অবধি নেমে আসা ঢেউ খেলানো ভিজে কালো চুলের ঢল, উন্মুক্ত পিঠের সুগভীর খাঁজ। সেই খাঁজ বেয়ে নেমে আসছে স্নিগ্ধ শিশির ফোঁটার মতো জলবিন্দু। মসৃণ চামড়ায় পিছলে পড়ছে ঘরের কম্পাউরের সাদা আলো। দরজার কি হোল দিয়ে অপলকে সেদিকে তাকিয়ে থাকে ছেলেটা। ওর নিঃশ্বাস ভারী হয়ে আসে, কানের লতির কাছটা কেমন যেন গরম হয়ে ওঠে। ওর মনে হয় বুকের ভেতর কোথায় যেন একসাথে হাজারটা বিস্ফোরণ ঘটছে। উত্তেজনায় থরথর করে কেঁপে ওঠে ওর কিশোর শরীরটা। গলা শুকিয়ে কাঠ। না না, এটা এটা উচিত হচ্ছে না, ঠিক ঠিক হচ্ছে না, এটা এটা ঠিক হচ্ছে না একদমই। ছেলেটার ভেতরে এতদিন ধরে আগলে রাখা সংযমী সত্তাটা বিদ্রোহ করে ওঠে। প্রাণপণে চোখ সরাতে চায় ও, কিন্তু কিন্তু পারে না। একটা অদম্য কৌতূহল, একটা অজানা আকর্ষণ,
একটা নিষিদ্ধ জগতের হাতছানি যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ওকে। ওর মনে হয় ওর পা দুটো কেউ যেন শক্ত করে গেঁথে দিয়েছে মাটিতে। একটা মিষ্টি গন্ধ এসে ওর শরীর ছুঁয়ে যায়। মুহূর্তে গাটা কেমন শিরশিরি ওঠে ওর। অদ্ভুত একটা মাদকতা, একটা একটা ঘোর যেন ঘিরে ধরে ওকে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি রঙ্গ দেখছিস? হ্যাঁ, পেছন থেকে ভেসে আসা কর্কশ গলার ডাকটায় চমকে পিছন ফিরে তাকায় ছেলেটা। কখন যেন নিঃশব্দ সাপদের মতো ওর ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে লোকটা। এই লোকটাকে ও চেনে, অবশ্য লোক না বলে যুবক বলাই ভালো। খুব তেল বেড়েছে না? কি করছিলি এখানে? সজোরে ধমকে ওঠে তরুণ যুবকটি। তার চোখ দুটোতে হিংস্র একটা আগুনের হলকা খেলে যায়। ছেলেটা কিছু একটা বলতে যায়, কিন্তু পারে না। ওর গলার স্বর কেঁপে যায়। লোকটা এগিয়ে এসে ওর চুলের মুঠে ধরতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই পেছন থেকে দরজার লক খোলার শব্দ পাওয়া যায়। আর সেই সাথে সেতারের টুংটাং শব্দের মতো বেজে ওঠে একটা মিষ্টি রিনরিনে কণ্ঠস্বর। আরে আরে তন্ময়দা, হয়েছেটা কি? তুমি টুবলুকে এমন করে বকাঝকা করছো কেন? ওকে তো আমিই ডেকেছিলাম। একটু আগে পাওয়া সেই মিষ্টি গন্ধটা এখন যেন আরো গাঢ়ভাবে স্পর্শ করে যায় টুবলাইয়ের শরীর। তন্ময় নামের যুবকটির চোয়াল শক্ত হয়ে ওঠে। তার চোখের দৃষ্টি হঠাৎ কেমন যেন স্থির শীতল হয়ে যায়। সে চোখে জেগে ওঠে অদ্ভুত একটা চাপা তৃষ্ণা। সে অপলকে তাকিয়ে থাকে সামনের দিকে। রিনরিনে কণ্ঠস্বরের সেই অধিকারিণী এবার পায়ে পায়ে এগিয়ে আসে টুবলাইয়ের দিকে। তারপর ওকে উদ্দেশ্য করে আলতো করে ডাকে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস না রে? আমি আসলে... সে আরো অনেক কিছু বলে যায়, কিন্তু সেই সব কিছুই আর কানে ঢোকে না টুবলাইয়ের। তার কোমর ছাপানো চুলগুলো এখন তোয়াল দিয়ে মোড়ানো। পরনে স্কাই ব্লু কালারের একটা ঢিলে ঢালা সাধারণ কুর্তি। তোয়ালের বাঁধন ছাড়িয়ে কয়েকটা অবাধ্য ভিজে চুল এসে পড়েছে তার ফর্সা কপালে। সেই চুল বেয়ে নেমে আসছে কয়েকটা শান্ত জলের ফোঁটা। ঠোঁটের নিচের ছোট্ট তিলটায় বারান্দার নরম রোদ এসে পড়েছে। টুবলাইয়ের বুকের ভেতর ছোট ছোট ঢেউ ওঠে। বারবার কি এক নিষ্ফল আকাঙ্ক্ষায় টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে সেই অগুন্তি ঢেউয়ের স্রোত। আপনি আপনি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর দিলেন না। আপনি আপনি এগুলো পেলেন কোথা থেকে? কি করে এগুলো আপনার কাছে এলো? কি করে এলো? একটানা কথাগুলো বলে হাঁপাতে থাকে রক্তিম। উত্তেজনায় ওর শ্বাস প্রশ্বাসের গতি দ্রুত হয়ে যায়। কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জেগে ওঠে। চোখের দৃষ্টি কেমন যেন উদ্ভ্রান্ত দেখায়। মেয়েটা স্থির অপলক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। মুখের ভাব আশ্চর্য রকমের শান্ত। রক্তিমের উত্তেজিত কণ্ঠস্বর বিন্দু মাত্র স্পর্শ করতে পারে না তাকে। নিজেকে কেমন যেন অসহায় মনে হয় রক্তিমের। মেয়েটাকে মাঝে মাঝে ভীষণ অদ্ভুত লাগে ওর। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকে যারা খুব সহজ হয়েও নিদারুণ কঠিন, চেনা হয়েও বড্ড অচেনা। হাতের কাছে থেকেও তাদের বাস বহু দূর কোনো অচেন নগরের বাঁকে। খুব সহজে তাদের নাগাল পাওয়া যায় না। এই মেয়েটাও ঠিক তেমন। মাঝে মাঝে ওকে খুব চেনা লাগে রক্তিমের।
এই কোমর ছাপানো কোকড়া চুলের ঢল, এই কাজল কালো গহীন চোখের মায়া, ঠোঁটের নিচে কাঁচ পোকার মতো লেগে থাকা তার চিবুকের ওই লালচে ছোট্ট তেলটা, এই সব কিছুই ভীষণ ভীষণ চেনা মনে হয় ওর। এর আগেও এই সব কিছু কোথায় যেন দেখেছি ও, কিন্তু কিছুতেই মনে পড়ে না। মনে করতে গেলেই মাথার ভেতরের সেই অসহ্য চিনচিনে ব্যথাটা ফিরে আসে আবার। আপনি 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 কে বলুন তো? রক্তিমের গলাটা ঈষৎ কেঁপে যায়, ওর স্বরে অদ্ভুত একটা আরতি ফুটে ওঠে, কিন্তু তাতেও যেন বিন্দুমাত্র করুণা হয় না মেয়েটার। খিলখিল করে হেসে ওঠে সে। কি নিষ্ঠুর, অথচ কি ভয়ঙ্কর সুন্দর সেই হাসি। রক্তিমের বুকের ভেতর অচেনা একটা শিরশিরানি খেলে যায়। নভেম্বরের প্রায় শেষ, মাঝে মাঝে ঝিরঝিরে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হেমন্ত শেষের সেই হিমেল বাতাস আলতো করে রক্তিমের শরীর ছুঁয়ে যায়। মেয়েটা হঠাৎ রক্তিমের ভীষণ কাছে এগিয়ে আসে। ফাঁকা অন্ধকার ছাদটাতে এই মুহূর্তে ওরা ছাড়া আর কেউ কোথাও নেই। নিচে যতদূর চোখ যায় শুনশান ফাঁকা হাইওয়ে, মাঝে মাঝে সাঁয় সাঁয় শব্দে হুশ হাস করে দু একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে। রাতের আকাশটা আজ যেন বড় বেশি অন্ধকার, একটাও তারা দেখা যাচ্ছে না। পৃথিবী যেন তার সমস্ত নির্জনতা, তার সমস্ত অন্ধকার ঢেলে সাজিয়েছে এই মুহূর্তটাকে। মেয়েটার উষ্ণ নিঃশ্বাস রক্তিমের মুখে এসে লাগে। একটা মিষ্টি চেনা গন্ধ নাকে ঝাপটা মারে ওর। গন্ধটা চেনা হলেও এই মুহূর্তে কিছুতেই সেটাকে চিনে উঠতে পারে না রক্তিম। ওর মনে হয় ওর বুকের ভেতরটা এখন একটু একটু করে অজস্র ছোট ছোট ঢেউয়ের টুকরো টুকরো কোলাহলে ছেয়ে যাচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে আসে রক্তিমের। মেয়েটা আলতো করে ওর বুকে হাত রাখে, তারপর ওর প্রায় কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে ওঠে, আপনিও তো এখনো বলেননি আমাকে। কি কি বলবো? আড়ষ্ট কণ্ঠে কোনো মতে জিজ্ঞেস করে রক্তিম। মেয়েটা আবারও খিলখিলিয়ে হেসে ওঠে। সেই নিষ্ঠুর হাসির শব্দ যেন নিঃসঙ্গ অন্ধকার ছাদটার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে অনুরণিত হয়ে ফিরে আসে। হাসির ধমক থামিয়ে হঠাৎই স্থির হয়ে যায় সে। তার গভীর চোখের অন্ধকার তারা দুটি যেন আশ্চর্য কোনো জাদু মন্ত্র বলে এক নিমেষে পড়ে নিতে চায় রক্তিমের ভেতরটা। রহস্যময় কণ্ঠে সে বলে ওঠে, বললেন না যে আপনি ঠিক কার কাছ থেকে পালাতে চাইছেন? কার থেকে এমন পালিয়ে বেড়াতে চাইছেন মিস্টার চ্যাটার্জি? মেয়েটার এই প্রশ্নে হঠাৎ কেমন যেন থমকে যায় রক্তিম। প্রশ্নটা যেন মুহূর্তে অদ্ভুত অন্ধকার এক চোরা কুঠুরির পথে টেনে নিয়ে যেতে থাকে ওকে। সত্যিই তো, ঠিক কার কাছ থেকে পালাচ্ছে সে? রক্তিম চ্যাটার্জি। বয়স এই অক্টোবরের 15-তে 30-এর গণ্ডি ছুঁয়েছে, যদিও ওর মুখ দেখে সে কথা বোঝার উপায় নেই। ফর্সা রোগা পাতলা কিশোর সুলভ চেহারা, চোখে রিমলেস
ফ্রেমের চশমা, চশমার আড়ালে অদ্ভুত ভাবালু গভীর দুটো চোখ। একবার তাকালেই সেই চোখের মায়ায় পড়ে যেতে ইচ্ছে করে। রক্তিম বরাবরই ভীষণ শান্ত, মুখ চোরা আর লাজুক প্রকৃতির, অথচ এই শান্ত ধীর স্থির ছেলেটার হাতেই যখন কলম উঠে আসে তখন সে হয়ে ওঠে একদম অন্য কেউ। তার কলমের প্রতিটা আঁচড়ে হিংস্র সাপদের মতো জেগে ওঠে রক্তাক্ত কোলাহল। একের পর এক দুর্ধর্ষ ক্রাইম থ্রিলার কিংবা সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী ডার্ক জনরের উপাখ্যান লেখার জন্য রক্তিম চ্যাটার্জির নামটা পাঠক মহলে ইদানিং বেশ ভালোই জনপ্রিয় হয়ে উঠেছে। আজকাল লোকে তার সাথে কথা বলতে চায়, জিজ্ঞেস করে সে কিভাবে অনায়াসে লিখে ফেলে মানব মনের কোণে জমা এত অন্ধকারের গল্প। রক্তিম ভাবার চেষ্টা করে কিভাবে, ঠিক কিভাবে লিখে সে, আর কেনই বা লেখে। কিন্তু কিছুতেই কোনো সঠিক উত্তর আসে না ওর মাথায়। ও শুধু জানে এক একটা সময় ওর মাথার ভেতর কিছু কিছু দৃশ্য ফুটে ওঠে, সেই সাথে একটা অসহ্য যন্ত্রণা ঘিরে ধরে ওর সমস্ত সত্তাকে। আর ঠিক সেই মুহূর্তগুলোতেই ওকে লিখতে হয়। না লিখতে পারলে ওই অসহ্য যন্ত্রণাটা গিলে নিতে চায় ওকে, নিকষ কালো অন্ধকারে ঢেকে দিতে চায় ওর সমগ্র জগৎটা। টুকিটাকি লেখালেখি করার পাশাপাশি রক্তিম পেশায় একজন ইঞ্জিনিয়ার। আগে কলকাতায় পোস্টিং থাকার সময় একটা মেসে রুম শেয়ার করে থাকতো, কিন্তু ইদানিং কাজের সূত্রে পূর্ব মেদিনীপুরের একটা জায়গায় ট্রান্সফার হয়েছে ওর। এখানে বড় জোর মাস তিনেকের মতো থাকতে হবে। আপাতত থাকার জন্য হাইওয়ের পাশেই একটা বাড়ির একতলায় ছোট একটা রুম রেন্ট নিয়েছে ও। বাড়িটা বেশ পুরনো, সাধারণ ছিমছাম দোতলা বাড়ি। নিচের তলায় একটা লম্বা টানা বারান্দা, বারান্দার ধার ঘেঁষে পরপর 3টে ছোট ছোট রুম, আর বারান্দার একদম শেষ প্রান্তে একটাই মাত্র কমন বাথরুম। উপাসে রুম দুটোর একটাতে একজন বয়স্ক ভদ্রলোক আর অন্যটায় একটা ছোকরা মতো ছেলে থাকে। ভদ্রলোক পেশায় প্রফেসর, আর ছোকরাটি সম্ভবত গান বাজনা করে। প্রায় সারাদিনই রুমের ভেতর থেকে চড়া মিউজিকের শব্দ ভেসে আসে। উপরের তলায় 2টো ঘর আর একটা বাথরুম আছে, আর আছে বেশ বড় আর খোলামেলা একটা ছাদ। দোতলার একটা ঘরে পুরনো সমস্ত জঞ্জাল, ভাঙা আসবাবপত্র এইসব থাকে। আর একটা ঘরও ফাঁকাই ভেবেছিল রক্তিম, কিন্তু তারপরেই ওর আলাপ হয় রিধিমার সাথে। সেদিনও এমনই একা একাই ছাদে এসে দাঁড়িয়েছিল রক্তিম। আসলে এই বাড়ির সবকিছুর মধ্যে এই বড় খোলা ছাদটাই সব থেকে বেশি ভালো লাগে ওর। এই ছাদটা কেমন যেন অনেক কিছু মনে করাতে চায়, যেন ওরই ভুলে যাওয়া কোনো গল্প বারবার শোনাতে চায় ওকে। প্রায় দিনই রাতে ঘুম না আসলে এখানেই পায়চারি করে রক্তিম। সেদিনও তাই করছিল, আর তখনই প্রথম চোখে পড়ে ওকে। ঘন অন্ধকারের মাঝে গা মিশিয়ে নিঃসাড়ে ছাদের পাঁচিল ঘেঁষে দাঁড়িয়েছিল সে। এখানে এসে অবধি রাতের দিকে কাউকেই তেমন ছাদে আসতে দেখেনি রক্তিম। প্রফেসর ভদ্রলোক মোটামুটি রাত 9টা বাজতে না বাজতেই ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়েন, আর সেই মিউজিশিয়ান ছোকরা সম্ভবত রাতের দিকে নেশা ভাঙ করে পড়ে থাকে। ফলে এত রাতে তাদের কারোরই এখানে থাকার কথা নয়। তাই প্রথমটায় অন্ধকারে অচেনা কোনো ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ খানিকটা অবাকই হয়েছিল রক্তিম। নিছক কৌতূহল বশতই মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে ছায়ামূর্তির দিকে ছুঁড়ে দিয়ে জিজ্ঞেস করেছিল, কে কে ওখানে? তৎক্ষণাৎ ঘুরে তাকিয়েছিল মেয়েটা। হঠাৎ আসা উজ্জ্বল আলোর স্রোতটাকে হাত দিয়ে আড়াল করতে করতে বিরক্ত গলায় বলেছিল,
সে আমি যেই হই না কেন, আপনার তাতে কি? আপনি রোজ রাতে এই সময় ছাদে এসে দাঁড়ান বলে আর কেউ আসতে পারে না বুঝি? মেয়েটার কথায় সেদিন বেশ অবাকই হয়েছিল রক্তিম। মেয়েটা কি করে জানলো যে ও রোজ রাতে এই সময় ছাদে এসে দাঁড়ায়? তবে কি সে চেনে ওকে? যদিও খুব বেশি ভাবতে হয়নি, তার আগেই মেয়েটা এগিয়ে এসে পরিচয় দিয়েছিল নিজের। ওর দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে বলেছিল, হাই, আমি ঋদ্ধিমা চৌধুরী। আপনার ঘরের ঠিক উপরে দোতলার ডান দিকের ঘরটায় থাকি, প্রতিবেশী বলতে পারেন। আর আপনি মিস্টার রক্তিম চ্যাটার্জি, পেশায় ইঞ্জিনিয়ার আর নেশায় রাইটার, রাইট? আবারও অবাক হওয়ার পালা রক্তিমের। মেয়েটা এত কথা জানলো কিভাবে? ও সেদিন আর একটাও কথা বলতে পারেনি, বোকার মতো ফ্যাল করে তাকিয়েছিল শুধু। তারপর কখন যেন ওর সামনে দিয়ে গটগট করে হেঁটে নিচে নেমে গিয়েছিল মেয়েটা। শুধু বাতাসের গায়ে তখনও অদ্ভুত একটা মিষ্টি গন্ধ লেগেছিল। সেদিনের পর আরো অনেকবার মেয়েটার সাথে দেখা হয়েছে রক্তিমের, কিন্তু প্রতিবারেই নিজের সম্পর্কে কৌতূহল যেন ক্রমশ বাড়িয়েছে মেয়েটা। যতবারই মেয়েটার সাথে দেখা হয়েছে রক্তিমের মনে হয়েছে কেমন যেন অদ্ভুত একটা রহস্যের বাতাবরণে সবসময় নিজেকে মুড়ে রাখে সে। অদ্ভুত একটা অদৃশ্য দেওয়াল, একটা নিজস্ব আড়াল আছে তার, চাইলেও কিছুতেই পেরোনো যায় না সেটা। দ্বিতীয়বার সন্ধে নামার ঠিক আগে রাস্তার পাশের ছোট খেলার মাঠটায় ওর সাথে দেখা হয়েছিল রক্তিমের। ইচ্ছে করেই ওর দিকে এগিয়ে এসেছিল সে। ওর পাশেই ঘাসের উপর এক জায়গায় বসে পড়েছিল চুপ করে। সেদিনই প্রথমবার ভালো করে মেয়েটাকে দেখেছিল রক্তিম। পড়ন্ত বিকেলের ম্লান লালচে আভা তার ফর্সা গাল দুটোকে আলতো করে ছুঁয়েছিল সেদিন। মেদবিহীন ছিপছিপে চেহারা, কোমর ছাড়িয়ে নেমে আসা এক মাথা ঢেউ খেলানো কুকড়া চুল, গোলাপের পাপড়ির মতো নরম দুটো ঠোঁট, আর ঠোঁটের নিচে সেই ছোট্ট লালচে তিলটা। দীঘল টানা টানা চোখ দুটো মেলে শান্ত স্থির দৃষ্টিতে ওর দিকেই তাকিয়েছিল সে। গভীর সেই চোখ দুটোর দিকে তাকিয়ে বুকের ভেতরে জেগে ওঠা ছোট্ট ছোট্ট ঢেউগুলোর অস্তিত্ব সেদিনও স্পষ্ট অনুভব করেছিল। কিন্তু আজ যেটা ঘটেছে সেটার কোনো ব্যাখ্যা কিছুতেই খুঁজে পায় না রক্তিম। কিভাবে সম্ভব? ওর মাথার ভেতর এক নিমেষে সবটা কেমন যেন তালগুল পাকিয়ে যায়। আজ সন্ধেবেলা হঠাৎ লোডশেডিং হয়ে যায়। এখানে প্রায় দিনই লোডশেডিং হয়। এটা এখন এক প্রকার নিত্য নৈমিত্তিক ঘটনাতে পরিণত হয়েছে বলা যায়। এমনিতে রক্তিমের কাছে একটা ছোট এমার্জেন্সি লাইট আছে, লোডশেডিং হলে ওটা দিয়েই কাজ চালানো যায়। কিন্তু আজ কিভাবে যেন ওটাতে চার্জ দিতে ভুলে গিয়েছিল। রোজকার মতো লোডশেডিং হতেই মনে পড়ে চার্জের কথাটা। ঘরে মোমবাতিও ছিল না। এদিকে বদ্ধ অন্ধকার ঘরে বসে থাকতে বরাবরই কেমন যেন একটা অস্বস্তি হয় রক্তিমের। তার উপর অফিসের একটা ফাইল খুঁজতে খুঁজতে লাইটটা চলে যাওয়াতে আরও বিপাকে পড়তে হয়। চারিদিকে দরকারি কাগজপত্র ছড়িয়ে রয়েছে, কোনো একটা মিসিং হলেই বিপত্তি, আলো না হলেই নয়। কিন্তু এখানে কাছাকাছি দোকান বলতে সে প্রায় আধ ঘন্টার পথ। অগত্যা উপায়ন্তর না দেখে উল্টো দিকের প্রফেসর ভদ্রলোকের কাছেই মোমবাতি চাইতে গেছিল রক্তিম। কিন্তু উনি বললেন ওনার কাছে এক্সট্রা মোমবাতি হবে না,
মিউজিশিয়ান ছেলেটা বাড়িতে ছিল না। কি করবে বারান্দায় দাঁড়িয়ে সেটাই ভাবছিল রক্তিম। তখনই রিধিমার সাথে দেখা হয়ে যায়। সিঁড়ির মুখটাতে দাঁড়িয়েছিল ও। সম্ভবত প্রফেসরের থেকে ওর মোমবাতি চাওয়ার ব্যাপারটা কানে গিয়েছিল মেয়েটার। ওকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেই ডেকে বলেছিল, আমার কাছে আছে এক্সট্রা মোমবাতি। রক্তিম কি বলবে বুঝতে না পেরে এগিয়ে গিয়েছিল মেয়েটার ঘরের দিকে। ওকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটা পিছন ফিরে বলেছিল, আরে বাইরে দাঁড়িয়ে কেন, ভিতরে আসুন। সামান্য ইতস্তত করে রিধিমার পেছন পেছন ওর ঘরে গিয়েছিল রক্তিম। সুন্দর ছিমছাম গোছানো ছোট্ট একটা ঘর। মোমবাতির হালকা হলদে আলোতেও বেশ সুন্দর লাগছিল ঘরটা। কিন্তু হঠাৎই ঘরের একটা দেওয়ালের দিকে চোখ যেতেই চমকে ওঠে ও। একটা ছবি, একটা বাচ্চা ছেলের ছবি। পরনে ঢিলে ঢালা হাফ প্যান্ট আর হাফ হাতা একটা ময়লা শার্ট। বয়স খুব বেশি হলে বছর 14-15 হবে। ছেলেটাকে চিনতে পারে রক্তিম। ওর কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমতে শুরু করেছে। এই অবয়ব, এই আদল যে ওর খুব চেনা। বহু দূর থেকে একটা চেনা দমকা ঝোড়ো বাতাস যেন ওর মাথার ভেতরে এসে ধাক্কা মারে। কে যেন ওর ঠিক কানের কাছে ফিসফিস স্বরে ডেকে ওঠে, টুবলাই। চমকে ওঠে রক্তিম। আর ঠিক তখনই ওর চোখ যায় টেবিলের উপর রাখা একটা চিনে মাটির শোপিসের দিকে। শোপিসটা ভীষণ ভীষণ চেনা লাগে রক্তিমের। ঠিক এমনই একটা চিনে মাটির পুতুল এর আগেও কোথায় যেন দেখেছি ও। এমনই একটা শোপিস কেউ ওকে উপহার দিয়েছিল কি, নাকি ও উপহার দিয়েছিল কাউকে? রক্তিমের মাথার ভেতর মুহূর্তে কয়েকটা আবছা দৃশ্যপট ভেসে ওঠে। সেই চিনচিনে যন্ত্রণাটা একটু একটু করে ফিরে আসছে আবার। একটা দম বন্ধ করা অস্বস্তি যেন ক্রমশই ঘিরে ধরতে চাইছে ওকে। দুহাতে নিজের মাথাটা চেপে ধরে টলতে টলতে ঘরের বাইরে বেরিয়ে আসে ও। তারপর সোজা এই ছাদে। আপনি কে? আপনি কে? কে আপনি? অসহায় কণ্ঠে আবারও প্রশ্ন করে রক্তিম। মেয়েটা যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই ওর শরীর ছুঁয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর ফিসফিস করে বলে ওঠে, হয়তো আপনার খুব চেনা কোনো অচেনা কেউ। চেনা মানুষই অচেনা আদলে ফিরে আসে বারবার। শুধু তাদের চিনে নিতে জানতে হয় মিস্টার চ্যাটার্জি। আজও এসেছে লোকটা। না, লোক নয়, ওকে ঠিক লোক বলা যায় না। কতই বা বয়স হবে, মিতুল দিদির থেকে সামান্য কিছু বড় হবে। তন্ময়। পাড়ার ছেলে থেকে বুড়ো সবার দাদা সে। ওকে চেনে না এমন মানুষ এ তল্লাটে নেই। তন্ময়ের ভাই তুহিন টুবলুদের সাথে একই ক্লাসে পড়ে। অনেকটা দাদার মতোই স্বভাব পেয়েছে সে। কথায় কথায় সবাইকে হেনস্থা করে, অন্যের উপর দাদাগিরি করে। রব জমিয়ে কি যে পৈশাচিক আনন্দ পায় ছেলেটা কে জানে। আসলে কিছু কিছু মানুষ থাকে যাদের নিজেদের আলাদা করে কোনো স্বতন্ত্র ব্যক্তিত্ব থাকে না। নিজেদের সেই অভাবটুকু ঢাকতে তারা সবসময় অন্যের উপর
নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে নিজেকে স্বতন্ত্র করে তুলতে চায়। আশেপাশে তাকালে এমন মানুষের অভাব নেই। তুহিনও অনেকটা তেমনই গোছের। মানুষের দুর্বলতম স্থানে আঘাত করে কি যেন অদ্ভুত এক নিষ্ঠুর আনন্দ পায় সে আর তার দলবল। অবশ্য সবার মধ্যে টুবলু যেন শিকার হিসেবে তাদের কাছে একটু বেশি প্রিয়। রোগা পাতলা ঢুলু ঢুলু স্বপ্নালু চোখের ছেলেটা কোনো কিছুতেই তেমন প্রতিবাদ করতে পারে না, আর তাতেই পেয়ে বসে সবাই। টুবলুর বাবা পাঁড় মাতাল, আর মায়ের কথা কিছুই প্রায় মনে নেই টুবলুর। লোকে বলে টুবলু যখন খুব ছোট তখন ওকে আর ওর বাবাকে ফেলে অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছিলেন সেই মহিলা। আবার কেউ কেউ বলে ওর বাবাই হয়তো কোথাও পাচার করে দিয়েছিল তাকে। তবে সেসব কথার কোনটা সত্যি আর কোনটাই বা মিথ্যে তা টুবলু জানেন না। ও শুধু জানে ওর দিকে আঙুল উঁচিয়ে সবাই যখন হাসে তখন ওকে জড়িয়ে ধরার জন্য কেউ ছুটে আসেন না। ও জানে যখন তুহিনরা ওকে অমন রঙ্গিলা মায়ের এমনে পু কেমনে হয় বলে বিশ্রী শব্দ করে হেসে ওঠে, তখন তখন এক দৃষ্টি নিজের বুড়ো আঙুলের দিকে তাকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হয় চুপচাপ। তুহিন বা স্কুলের কেউই ভালো করে কথা বলে না ওর সাথে। তবে এইসব কিছুতে তেমন একটা যায় আসে না টুবলুর। জীবনটা ওর কাছে কেমন যেন পড়ে যাওয়া 16 আনার মতো। কিছু পেলেও ভালো, আর না পেলেও বিশেষ কিছু আক্ষেপ নেই। আর ওর এই পড়ে যাওয়া জীবনের মাঝে যদি এক ফোঁটাও ভালো কিছু থেকে থাকে সেটা হলো মিতুল। টুবলুরা যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির মালিকের একমাত্র মেয়ে মিতুল। ভাড়ার বকেয়া নিয়ে মাসের বেশিরভাগ দিনই টুবলুর বাবার সাথে বাড়িওয়ালার নিত্য অশান্তি লেগেই থাকে। কিন্তু সেসব কিছুর আঁচ টুবলুকে কোনোদিনই টের পেতে দেয়নি মিতুল। নিজের থেকে বছর 7 ছোট এই ছেলেটাকে ভাইয়ের মতোই মনে করে সে। টুবলু মিতুলকে তাই ভাবত, অন্তত কিছুদিন আগে পর্যন্ত। কিন্তু তারপর কি যে হলো। আজকাল মিতুল দিদি কাছে আসলেই বুকের ভেতর হঠাৎ জেগে ওঠা ছোট ছোট নরম ঢেউগুলো কেমন যেন আলতো করে ছুঁয়ে যায় ওকে। মিতুলরা দোতলায় থাকে আর একতলায় টুবলুরা। সকাল থেকেই ঘুরে ফিরে বাড়ির নানান টুকিটাকি কাজকর্ম করে মিতুল। সবসময় মুখে একটা মিষ্টি হাসি লেগেই থাকে ওর। দূর থেকে মিতুলের হাসি মুখটা দেখতে পেলেই মনটা অদ্ভুত ভালো হয়ে যায় টুবলুর। বুকের ভেতর জেগে ওঠা ছোট ছোট ঢেউগুলো যেন টুকরো টুকরো হয়ে আছড়ে পড়তে চায়। কিন্তু কিন্তু ওই লোকটাকে কিছুতেই সহ্য হয় না ওর। লোকটা কেমন যেন অদ্ভুত চোখে তাকিয়ে থাকে মিতুলের দিকে। মিতুলের বাড়ির লোক তন্ময়কে বিশেষ পছন্দ না করলেও মিতুল বেশ হেসে হেসেই কথা বলে তার সাথে। ওদের কিসের যে এত কথা থাকে কে জানে। মিতুলের সাথে ওই ছেলেটাকে দেখতে একটুও ভালো লাগে না টুবলুর। কিন্তু এই ভালো না লাগার কারণটা যে ঠিক কি সেটা অনেক ভেবেও কিছুতেই খুঁজে পায়নি ও। কাকিমা মানে মিতুলের মা তন্ময়কে তেমন কিছু বলেন না। মিতুলের বাবা বাড়ি না থাকলে তন্ময় মাঝে মাঝেই আসে মিতুলের কাছে। আজও তেমনই এসেছে। এখন দুপুর প্রায় 1:30 বাজে। শীতের সবে শুরু, তাই রোদের তেমন একটা তেজ নেই। ছাদের রেলিংয়ের ওপর পা ঝুলিয়ে ছাদের দরজার দিকে পেছন করে পাশাপাশি বসে আছে দুটো মানুষ। সিঁড়ি দিয়ে উঠে
চুপিসারে ছাদের দরজাটার মুখটার কাছে এসে দাঁড়ায় টুবলু। সদ্য যৌবনের চৌকার ছোঁয়া নিজেদের মধ্যে মগ্ন দুটো যুবক যুবতী তার অস্তিত্ব টের পায় না। তারা পরস্পরের আরো কিছুটা কাছে ঘন হয়ে আসে। সিঁড়ির ছায়ায় গা মিশিয়ে স্থির দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে থাকে বছর 15 ছেলেটা। তার চোখের নিস্পন্দ গাঢ় অন্ধকার মনে দুটোতে হঠাৎ ভীষণ অজেনা একটা অব্যক্ত অভিব্যক্তি খেলা করে যায়। স্বপ্ন? কি স্বপ্ন? মেয়েটার গলায় যেন ঈষৎ কৌতূহল ফুটে ওঠে। রক্তিম ম্লান হাসে। তারপর মেয়েটার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে বলে, এই যেই স্বপ্নটার জন্য প্রতিদিন রাতে আমার ঘুমোতে যেতে ভয় করে, আর আমি এখানে এসে অন্ধকার আকাশটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা। তারপর আপনি এসে আমার পাশে দাঁড়ান, আমার সাথে কথা বলেন। কিন্তু স্বপ্নটা কিসের? কোনো দুঃস্বপ্ন? আবারও জিজ্ঞেস করে মেয়েটা, গলায় সেই একই রকম কৌতূহল। রক্তিম কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ একটু দূরের জমাট বাঁধা অন্ধকারটার দিকে তাকিয়ে আপন মনে গুনগুনিয়ে ওঠে, যত দূরে যাই আমি মানুষের থেকে, একবারও পাওনি আমায় তুমি ঢেকে, চোখ জ্বালা করে অদ্ভুত এক ঘুমে আমি জেগে থাকি। জানেন, ভীষণ ভীষণ ঘুম পায় আমার ঘুমোতে ইচ্ছা করে। বাড়ি ফিরে কাউকে একটা দেখতে ইচ্ছা করে যে চলে যাবে না কোনোদিন, যে থেকে যাবে। দিনের সমস্ত ক্লান্তি ভুলে যার কোলে মাথা রেখে আমি একটু ঘুমাতে পারবো, একটা শান্তির ঘুম। যেই ঘুম ভেঙে মাঝরাতে আমি হঠাৎ করে চিৎকার করে উঠবো না। কিন্তু তেমন কিছু হয় না জানেন। প্রতিবার আমার ঘুমটা ভেঙে যায় ওই ভয়ঙ্কর স্বপ্নটা দেখে। কি এক অজানা ভয়ে রক্তিমের গলার স্বর কেঁপে যায়। এই শীতের রাতেও ওর কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমে ওঠে। মেয়েটা আলতো করে ওর হাতে নিজের একটা হাত রাখে। রক্তিম দ্রুত সামলে নেয় নিজেকে। তারপর অন্যমনস্কভাবে বলতে থাকে, একটা মাঠ, একটা ছেঁড়া খোড়া বিকেল, আর একটা বাচ্চা ছেলে মাঠের এক কোনায় দাঁড়িয়ে আছে চুপচাপ। হঠাৎ দলের বাকি ছেলেগুলোর ধমক খেয়ে ছোপের পেছন থেকে বল কুড়িয়ে আনতে চায় ছেলেটা। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেলেও ছেলেটা ফিরে আসে না। তখন বাকিরা ওর খোঁজ করতে চলে যায়। ওরা দেখে ঝোপের পেছনে এক জায়গায় ওদের দিকে পেছন ঘুরে চুপ করে বসে আছে ছেলেটা। ওরা গিয়ে ডাকতেই সে পেছন ফেরে, আর ফিরতেই হঠাৎ চুপ করে যায় রক্তিম। কিছু একটা মনে পড়তে হঠাৎ কেমন যেন চমকে উঠেছে। মেয়েটা এখনো একই রকম কৌতূহলী দৃষ্টিতে চেয়ে আছে। সেদিকে তাকিয়ে একটু ইতস্তত করে রক্তিম বলে, ওরা দেখে বাচ্চা ছেলেটার হাতে একটা বড়সড় ফুটবল আকৃতির জিনিস ধরা। তবে জিনিসটা কোনো বল নয়, সেটা একটা মানুষের গলার কাছ থেকে আলাদা করে কেটে নেওয়া রক্তাক্ত মাথা। মানুষের মাথা? মেয়েটার গলায় চাপা বিস্ময় ফুটে ওঠে। সে একটু ভেবে নিয়ে প্রশ্ন করে, আচ্ছা, স্বপ্নটায় আপনার চেনা কোনো মুখ দেখতে পান? পাই, কিন্তু নিজেকে সব থেকে বেশি স্পষ্ট করে দেখতে পাই। কার জায়গায়?
রক্তিম আর কোনো উত্তর দেয় না। সে এক দৃষ্টে দূরের ঘন অন্ধকারের দিকে চেয়ে থাকে চুপচাপ। বুঝলি ভাই, আমার জবটা একদম কনফার্মড। মহারাষ্ট্রে পোস্টিং দিয়েছে, কিন্তু কি আর করা যাবে, যেতে তো হবে। রুমে ঢুকতে ঢুকতেই এক নিঃশ্বাসে কথাগুলো বলে যায় নয়ন। ওর কণ্ঠস্বরে এক রাস উচ্ছ্বাস ঝরে পড়ে, যদিও তার সেই উচ্ছ্বাস সম্ভবত স্পর্শ করতে পারে না ঘরের অপর মানুষটিকে। মানুষটা নয়নের কথায় প্রথমটায় কোনো উত্তর দেয় না। নয়ন নিজের মনেই কত কি বলে চলে, মানুষটা তাতে বিশেষ কর্ণপাত করে না। ফ্ল্যাটের খোলা জানলা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকে চুপচাপ। তারপর একসময় হঠাৎ অদ্ভুত নির্লিপ্ত কণ্ঠে বলে ওঠে, চলেই যাচ্ছিস তাহলে? নয়ন হয়তো আচমকা এমন একটা প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। সে ইতস্তত করে কিছু একটা উত্তর দিতে যায়, কিন্তু পারে না। মানুষটা এখন তার দিকেই এক দৃষ্টে তাকিয়ে আছে। তার চোখের দৃষ্টি ঘোলাটে, ঠোঁটের কোণে লেগে আছে অদ্ভুত এক চিলতে হাসি। ছেলেটা হঠাৎ সিঁড়ির অন্ধকার কোণ থেকে বেরিয়ে আসে। অক্টোবর শেষের হালকা তপ্ত দুপুরের রোদ তার চামড়া স্পর্শ করে। ছাদের রেলিংয়ে তার দিকে পেছন ফিরে বসে থাকা মানুষ দুটো তার অস্তিত্ব টের পায় না। সাপদের মতো নিঃশব্দ পদক্ষেপে সন্তর্পণে সেদিকেই এগিয়ে চলে ছেলেটা। তার ঠোঁটের কোণে লেগে থাকা হাসির রেখাটা যেন একটু একটু করে ক্রমশ প্রশস্ত হতে থাকে। তার ঘোলাটে দুচোখের মনিতে ঘনিয়ে ওঠা ধূসর অন্ধকার ধীরে ধীরে আরো গাঢ় হয়ে ওঠে। মাত্র কয়েকটা নিস্পন্দ মুহূর্তের ব্যবধান, আর তারপরেই একটা তীক্ষ্ণ গগন বিদারী আর্তনাদে অকস্মাৎ টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ে এতক্ষণের পুঞ্জীভূত নিস্তব্ধতা। মুহূর্তের ভেতর সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে যায়। একটা দমকা হাওয়ার ঘূর্ণি যেন এক লহমায় উথাল পাথাল করে দিয়ে যায় সমগ্র দৃশ্যপটটাকে। একজোড়া হাত উন্মাদের মতো ধেয়ে আসে বাচ্চা ছেলেটার দিকে, প্রাণপণে ঝাঁকাতে থাকে তার জামার কলার। ছেলেটা একটাও কথা বলে না, স্থির নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুধু। তারপরেই হঠাৎ তার ঠোঁটের কোণে অদ্ভুত হিংস্র একটা জ্যান্ত বা হাসির রেখা খেলে যায়। সাপের মতো শীতল হেসে হেসে কণ্ঠে সে বলে ওঠে, আমি নই, তুই তুই মেরেছিস আমার মিতুলকে, তুই মেরেছিস। ছেলেটার এই কথায় তার জামার কলারের ওপর চেপে বসে থাকা হাত দুটোর বাঁধন হঠাৎ কেমন যেন আলগা হয়ে আসে, যেন উল্টো দিকের মানুষটা মিনিট খানেকের জন্য হতবুদ্ধি হয়ে যায়। বাচ্চা ছেলেটা হঠাৎ উন্মাদের মতো হেসে ওঠে, কিন্তু পর মুহূর্তেই তার হাসির স্বর পরিবর্তিত হয়ে যায় বুক ফাটা কান্নায়। খুনি খুনি, তুই একটা খুনি, খুনি একটা তুই খুনি। চিৎকার করে ওঠে ছেলেটা। তারপরেই ছুটতে ছুটতে সিঁড়ির ধাপ পেরিয়ে দ্রুত নেমে যায় নিচে। স্তব্ধ ছাদটায় ফিকে হয়ে আসা মৃত্যু রোদ্দুর খাঁ খাঁ করছে, কেউ কোথাও নেই। লোকটা একা একা হতবুদ্ধির মতো দাঁড়িয়ে থাকে চুপচাপ। খুনি খুনি, তুই একটা খুনি, খুনি একটা তুই।
এখন রাত ঠিক কটা হবে কে জানে। আচমকা একটা দম বন্ধকর চাপা অস্বস্তিতে ঘুমটা ভেঙে যায় রক্তিমের। ধড়ফড় করে বিছানার উপর উঠে বসে সে। সমস্ত শরীর ঘামে ভিজে সপসপ করছে। আবারও সেই একই স্বপ্ন। রক্তিমের গলার কাছটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। ভীষণ ভীষণ জল তেষ্টা পেয়েছে। ঘরের 0 বাল্বটা জ্বলছে না, মনে হচ্ছে আবার পাওয়ার কাট হয়েছে। অন্ধকারের মধ্যেই বিছানার পাশের টেবিলটা থেকে হাত বাড়িয়ে জলের জগটা তুলে নেয় রক্তিম, কিন্তু জগটা ফাঁকা। তাতে 1 ফোঁটাও জলের বিন্দু অবশিষ্ট নেই। ভীষণ বিরক্তি লাগে রক্তিমের। তেষ্টায় বুকটা এবার ফেটে যাবে মনে হচ্ছে। বাধ্য হয়ে বিছানা ছেড়ে নেমে আসেও, কিন্তু ঘরের মেঝেতে পা রাখতেই কেমন যেন অদ্ভুত একটা স্যাঁতস্যাঁতে ভিজে অনুভূতি আচমকা গ্রাস করে নেয় ওকে। একটা চাপা ঘুমুট অস্বস্তি যেন একটু একটু করে ক্রমশ ঘিরে ধরে ওর শরীরটা। হঠাৎ বন্ধ ঘরটার ভেতর কোথা থেকে একটা মৃদু দমকা বাতাস এসে আলতো করে ছুঁয়ে যায় ওকে। সেই সাথে ভারী মিষ্টি একটা গন্ধ ওর নাকে এসে লাগে। এই গন্ধটা, এটা রক্তিমের ভীষণ চেনা। মুহূর্তে ওর সমস্ত শরীরটা কেমন যেন শিরশিরিয়ে ওঠে। কে কে কে? উন্মত্তের মতো চিৎকার করে ওঠে রক্তিম। আর সাথে সাথেই একটা সম্মিলিত অট্টহাসির শব্দ যেন বাঁধ ভাঙা ঢেউয়ের মতো মুহূর্তে আছড়ে পড়ে ওর উপর। হাজার হাজার অদৃশ্য অশরীরীর ফিসফাস গুঞ্জনে হঠাৎ যেন ভরে ওঠে ছোট্ট ঘরটা। ঘরের নিরেট দেয়ালগুলোর দিকে তাকিয়ে রক্তিমের মনে হয় সেখানে গাঢ় অন্ধকারের সাথে মিশে দাঁড়িয়ে আছে সারি সারি ছায়া শরীর। তারা হাসছে, খিলখিল করে হাসছে তারা। নিজের অজান্তেই রক্তিমের গলা চিরে দলা পাকানো একটা অসহায় আর্তনাদ বেরিয়ে আসে। ছোট্ট শিশুর মতো ফুপিয়ে ওঠে রক্তিম। ওরা আবার এসেছে, আবার ফিরে এসেছে ওরা। প্রতিটা অভিশপ্ত রক্তাক্ত দুঃস্বপ্নের অন্ধকার রাতের মতো আবার ফিরে এসেছে তারা। 2 হাতে নিজের মাথাটাকে শক্ত করে চেপে ধরে হাঁটুতে মুখ গুঁজে মেঝেতে বসে পড়ে রক্তিম। আর ঠিক তখনই একটা শিরশিরে ঠান্ডা বাতাস ওর কাঁধ ছুঁয়ে যায়। তারা এসেছে, আবার তারা এসেছে। তাদের নিঃশ্বাসের স্পর্শ স্পষ্ট অনুভব করতে পারছে ও। তারা এসেছে। রক্তিম জানে এই মুহূর্তে অতন্দ্র প্রহরীর মতো ওর ঠিক পিছনেই নিঃসাড়ে এসে দাঁড়িয়েছে তারা। একটু ঘুরলেই তাদের আবার দেখতে পাবে ও। কি এক অদম্য কৌতূহলে একটু একটু করে পেছন ফিরে রক্তিম। আর ফিরতেই ওই তো ওর সামনে দাঁড়িয়ে আছে তারা হাসছে, উন্মাদের মতো হেসে চলেছে তারা। ওরা আসছে, এক পা করে ওর দিকে এগিয়ে আসছে ওরা। টুপ টাপ টুপ টাপ টুপ টাপ টুপ টাপ। তাদের কপাল থেকে গাঢ় রক্তের ফোঁটা চুঁইয়ে চুঁইয়ে পড়ছে মেঝেতে। অদ্ভুত একটা আষ্ট
মিষ্টি লবণাক্ত গন্ধে একটু একটু করে ভারী হয়ে উঠছে ঘরের বাতাস। তারা ডাকছে, দু হাত বাড়িয়ে ওকে ওকে কাছে ডাকছে তারা। রাতের ঘন অন্ধকার আকাশ চিরে কৃষ্ণা দ্বাদশীর চাঁদ উঁকি দিচ্ছে। তার ম্লান আলো এসে পড়েছে বারান্দায়। বারান্দার একপাশে একটা মানুষের অবয়ব দেখা যাচ্ছে। রেলিং থেকে মাথাটা সামান্য নিচের দিকে ঝুঁকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে মানুষটা। ম্লান জ্যোৎস্নালোকে তার চোখের তারা দুটো মৃত মানুষের মতো অস্বাভাবিক রকমের স্থির আর ফ্যাকাশে দেখাচ্ছে। এক দৃষ্টে নিচের শান বাঁধানো কম্পাউন্ডের দিকে তাকিয়ে আছে সে। সেখানে এখন উপুর হয়ে পড়ে আছে একটা মানুষের দেহ। দেহটা একেবারে স্থির, তার মধ্যে কোথাও কোনো চঞ্চলতা নেই। শুধু তার মাথার এক পাশ থেকে গড়িয়ে আসছে একটা লালচে বর্ণের চটচটে আঠালো তরল। জ্যোৎস্নার বিবর্ণ নরম আলো গিয়ে পড়েছে তার উপর। সেই আলোয় মৃদু চিকচিক করছে তরলটা। প্রবাবলি আপনি হয়তো ঠিক ছিলেন স্যার। ব্লুটুথ সেটটা ঠিক করে কানের সাথে সেট করে নিতে নিতে চাপা গলায় বলে ওঠে মেয়েটা। একটা শিরে ঝোড়ো হাওয়া তার কপালের উপর এসে পড়া অবাধ্য চুলগুলোকে এক নিমেষে এলোমেলো করে দিয়ে যায়। সেগুলোকে হাত দিয়ে আলগোছে মুখের একপাশে সরিয়ে দেয় সে। তারপর আগের মতোই নিচু স্বরে বলে চলে, মিস্টার চ্যাটার্জির মেডিকেল ব্যাকগ্রাউন্ড নিঃসন্দেহে বেশ মিস্টিরিয়াস। ফর এ কোয়াইট লং পিরিয়ড অফ টাইম হি ওয়াজ আন্ডার মেডিকেল অবজারভেশন। যে মেন্টাল হসপিটালে ওনার ট্রিটমেন্ট হয়েছিল সেখান থেকে খোঁজ খবর করে যেটুকু জানতে পেরেছি, ছোটবেলায় মায়ের ছেড়ে যাওয়া, বাবার থেকে পাওয়া কনস্ট্যান্ট ইনডিফারেন্স, এসব কিছু মিলেমিশে ভীষণ একা করে দেয় মানুষটাকে। এরপর যেই বাড়িতে ওরা ভাড়া থাকতো সেই বাড়ির ওনারের মেয়ে মারা যায়। মেয়েটি প্রেগনেন্ট ছিল। সম্ভবত সেই কারণেই তার বয়ফ্রেন্ড খুন করে তাকে। ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় মেয়েটির। আর এই পুরো ইনসিডেন্টটা ঘটে মিস্টার চ্যাটার্জির একদম সামনে। হি ওয়াজ দ্য সোল এভিডেন্স অফ দ্য এন্টায়ার ইনসিডেন্ট। ইনফ্যাক্ট ওনার বয়ানের ভিত্তিতেই সেই বয়ফ্রেন্ডকে অ্যারেস্টও করা হয়েছিল। তবে পরে কিছু সোর্স খাটিয়ে সে রিলিজ হয়ে যায়। যদিও জেল থেকে বেরোনোর কিছুদিনের মধ্যেই একটা অ্যাক্সিডেন্টে সে ছেলেটি মারা যায়। মৃত মেয়েটির সাথে ছোটবেলায় ভীষণ ক্লোজ একটা বন্ডিং ছিল মিস্টার চ্যাটার্জির। সেই কারণেই হয়তো তার এই আকস্মিক মৃত্যুটা খুব সহজে মেনে নিতে পারেননি ভদ্রলোক। এই ঘটনাটা তার শিশু মনে গভীরভাবে ছাপ রেখে যায়। সবকিছুর জন্য নিজেকেই বারংবার ব্লেম করতে শুরু করেন। মাঝে বেশ ভায়োলেন্ট হয়ে ওঠেন। কয়েকবার সুইসাইড অ্যাটেম্পটও করেন, তবে সাকসেসফুল হন না। বাট এরপর থেকেই তার মধ্যে অদ্ভুত এক ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ডেভেলপ করতে শুরু করে। এক্সট্রিম মেন্টাল ট্রমার ফলে ওনার ব্রেন একটু একটু করে ব্যালেন্স হারায়। দেন আফটার আ লং টাইম অফ মেডিকেল অবজারভেশন অনেকটাই সুস্থ হয়ে ওঠেন। বাট আনফর্চুনেটলি ওনার পুরনো স্মৃতির প্রায় বেশিরভাগটাই ইরেজ হয়ে যায়। তারপর দীর্ঘ পথ পেরিয়ে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নতুন করে জীবন শুরু করেন ভদ্রলোক। চাকরির সূত্রে কলকাতায় মিস্টার চ্যাটার্জি একটা পিজি ভাড়া নেন। আর সেখানেই আমাদের এই কেসের ভিকটিম নয়ন সরকারের সাথে ওনার পরিচয় হয়। যে ব্যালকনি থেকে পড়ে নয়নের মৃত্যু হয় সেটার গঠন যেরকম, তাতে করে অ্যাক্সিডেন্টের থিওরি
একেবারেই খাটে না। দ্বিতীয় পসিবিলিটি হলো সুইসাইড, কিন্তু সেটাও ঠিক অ্যাকসেপ্টেবল নয়। ভিকটিমের বাড়ির লোকের বক্তব্য অনুসারে উনি জবটার ব্যাপারে খুবই এক্সাইটেডও ছিলেন, ফলে এমন কন্ডিশনে একটা লোক হঠাৎ বিনা কারণে সুইসাইড করবে এটা ঠিক মেনে নেওয়া যায় না। সো লাস্ট যে অপশনটা পড়ে থাকে সেটা হলো মার্ডার। প্রতিবেশীদের কথা অনুযায়ী নয়ন যে রাতে দোতলার ব্যালকনি থেকে নিচে পড়ে যান, মিস্টার চ্যাটার্জি সেই রাতে ফ্ল্যাটে ছিলেন না। তবে তার কাছে যেহেতু ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি ছিল, তাই তার পক্ষে মিস্টার সরকারকে ব্যালকনি থেকে ফেলে দিয়ে তারপর চুপিসারে আবার ফ্ল্যাট ছেড়ে চলে যাওয়াটা অসম্ভব কিছু নয়। বাট দ্য থিং ইজ, এক্ষেত্রে খুনের মোটিভটা কি? আর সেটা খুঁজতেই আমার এখানে আসা। এখানে এসে আমি প্রথমেই মিস্টার চ্যাটার্জির ক্লোজ আসার চেষ্টা করি, কারণ বিশ্বাস অর্জন না করতে পারলে ওর মেন্টাল স্টেট এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে আছে, ও ঠিক কি ভাবছে সেটা গেস করাটা পসিবল নয়। বাট তাতেও বিশেষ কিছু লাভ হয় না। তবে ওর সাথে কথা বলে একটা ইন্টারেস্টিং জিনিস আবিষ্কার করেছি। যে ডক্টর ওর ট্রিটমেন্ট করেছিলেন তার থেকে জানতে পারি ওর একটা বিশেষ ধরনের মানসিক অসুখ আছে। বলা যেতে পারে বারংবার ট্রমাটাইজ হতে হতে ওর ব্রেন নিজের মতোই অদ্ভুত একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে নিয়েছে। ডক্টরের কথা অনুসারে যা কিছু ওনার জন্য কষ্টকর, যেটা ওনাকে যন্ত্রণা দেবে, সেটা ওর ব্রেন নিজে থেকেই ইরেজ করে দেবে। ঠিক যেভাবে নিজের ছোটবেলার প্রায় সমস্তটাই উনি ভুলে গিয়েছিলেন, অবিকল সেভাবেই। ডক্টরের কথা যে এক বিন্দুও ভুল নয়, সেটা মিস্টার চ্যাটার্জির সাথে কথা বলেই বুঝতে পারি। নয়নের সাথে ওনার সম্পর্ক খুবই ভালো ছিল। কলকাতায় ওর বন্ধু বলতে একমাত্র নয়নই ছিল। সো স্বাভাবিকভাবেই তার এমন হঠাৎ চলে যাওয়াটা মোটেই সহজভাবে মেনে নিতে পারেননি মিস্টার চ্যাটার্জি। অ্যাজ এ রেজাল্ট ওনার ব্রেন নয়নের যাবতীয় মেমোরিকে ইরেজ করে ফেলেছে। যে মিস্টার চ্যাটার্জিকে আমি চিনি, তার কাছে নয়নের মেবি কোনো অস্তিত্বই নেই। আমি নানাভাবে ওকে পুরনো কথা মনে করানোর চেষ্টা করি। ওর ছোটবেলার নানা ছবি, জিনিসপত্র দেখিয়ে, নানা রকমভাবে প্রশ্ন করে, পুরনো কিছু কথা, কিছু ইনসিডেন্টের ইঙ্গিত দিয়ে ক্লোজ এসে, বাট কোনো কিছুতেই তেমন কোনো লাভ হয়নি। মিস্টার চ্যাটার্জির মেন্টাল কন্ডিশন স্টেবল নয়। হি নিডস প্রপার কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। আপনি হয়তো ঠিকই বলেছিলেন স্যার, ওনার সাথে এই কেসের কোনো কানেকশন নেই। মেবি আই ওয়াজ চেজিং আ রং ওয়ে। বাট কেসটা সেই একই জায়গায় রয়ে গেল। আই থিঙ্ক এই কেসটাকে সুইসাইড ধরে নিয়েই ক্লোজ করতে হবে আমাদের। শেষের কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়েটা। অপর প্রান্ত থেকে কি উত্তর আসে তা শোনা যায় না। কয়েক মুহূর্ত বিরতির পর সে আবার বলে ওঠে, ওকে স্যার, আমার এদিকের ইনভেস্টিগেশন মোটামুটি কমপ্লিট। আশা করছি 2-1 দিনের মধ্যেই কলকাতা ফিরতে পারবো। অপর প্রান্ত থেকে আবারও কিছু একটা উত্তর আসে। তারপর একটা যান্ত্রিক শব্দ করে ডিসকানেক্ট হয়ে যায় লাইনটা। আর ঠিক তখনই মৃদু একটা পায়ের শব্দে চমকে পিছন ফিরে মেয়েটা। ও, আপনি? কথাটা বলে হালকা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। মিস চৌধুরী, আপনি আপনি চলে যাচ্ছেন? প্রশ্নটা করতে গিয়ে বক্তার কণ্ঠস্বর যেন ঈষৎ কেঁপে যায়।
আচমকা এমন একটা প্রশ্নে মেয়েটা যেন চমকে ওঠে সামান্য, যদিও পর মুহূর্তে নিজেকে সামলে নেয় সে। তারপর একটু হেসে বলে, আসলে একটা আর্জেন্ট কাজ এসে গিয়েছে, তাই একটু কলকাতায় যেতে হবে। মেয়েটার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা লোকটা এবার অন্ধকারের আড়াল ছেড়ে বেরিয়ে আসে। কয়েক পা এগিয়ে এসে মিস চৌধুরীর পাশে রেলিং ঘেঁষে দাঁড়ায়। তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে সেটা ধরাতে ধরাতে কি যেন একটু ভেবে নিয়ে বলে, আপনার সাথে একটা কথা ছিল, একটা একটা ইম্পর্টেন্ট কথা। কি কথা? মেয়েটার গলায় কৌতূহলের সুর খেলে যায়। ছেলেটা ওর দিকে তাকিয়ে মুচকি হাসে, ভারী ভারী মিষ্টি সেই হাসি। রাস্তার ল্যাম্পপোস্টের ম্লান হলদে আলো তার মুখে এসে পড়েছে। অদ্ভুত সরল দেখাচ্ছে তার মুখটা। মিস চৌধুরীর মুখের দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকে সে। এক পশলা অন্ধকার শীতল বাতাস তার কপালের উপর ঝুঁকে পড়া চুলগুলোকে এলোমেলো করে দিয়ে যায়। তাকে দেখে মনে হয় অবিকল যেন বছর 15 এক প্রাণোচ্ছল কিশোর। হঠাৎ তার চোখের মনি দুটো ভীষণ অস্থির হয়ে ওঠে। তাকে দেখে মনে হয় সে যেন কিছু একটা খুঁজছে। রিধিমার আরো কিছুটা কাছে এগিয়ে আসে সে। তার অবাধ্য উষ্ণ নিঃশ্বাস রিধিমার গাল ছুঁয়ে যায়। রিধিমা কিছু একটা বলতে গিয়েও থমকে দাঁড়ায়। ছেলেটা বলে চলে, আপনি সেদিন আমাকে একটা প্রশ্ন করেছিলেন, মনে আছে? জিজ্ঞেস করেছিলেন আমার সেই স্বপ্নটাই কার জায়গায় আমি নিজেকে দেখতে পাই, মনে আছে? রিধিমা মাথা নাড়ে। ছেলেটা আবার একটু হাসে, তারপর বলে, আমাদের স্বপ্নের সমস্ত চরিত্রেই কম বেশি আমরা নিজেরাই মিশে থাকি মিস চৌধুরী। স্বপ্নটা আমাদের কল্পনা, সেখানে আমরা সেটাই দেখি যেটা আমাদের মস্তিষ্ক আমাদের দেখাতে চায়। যেসব অভিশপ্ত অন্ধকার অতীত থেকে আমরা প্রাণপণে মুখ লুকিয়ে পালিয়ে বেড়াতে চাই চিরকাল, সেই সব অনাকাঙ্ক্ষিত অতীত স্মৃতিকেই কি এক অজানা কারণে নিজের চোরা কোনো গোপন কুঠুরিতে সযত্নে লুকিয়ে রাখে আমাদের মস্তিষ্ক। আর সেই সব স্মৃতি কখনো কখনো জীবন্ত হয়ে ফিরে আসে আমাদের স্বপ্নে। এক নাগাড়ে কথাগুলো বলে সামান্য থামে ছেলেটা। তারপর কেটে কেটে প্রশ্ন করে, মিস চৌধুরী, স্বপ্নটায় যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়েছিল সেটা কি জানেন? রিধিমা একটু ইতস্তত করে বলে, ওই ওই বাচ্চা ছেলেটা, ওটাই আপনি ছিলেন? ছেলেটা একইভাবে হাসে, তারপর মাথা নেড়ে বলে, গুড গেস মিস চৌধুরী। এবার বলুন তো, ওই বাচ্চাটার হাতে যে কাটা মাথাটা ছিল সেটা কার? রিধিমা কোনো উত্তর দেয় না। ছেলেটা অসহিষ্ণু কণ্ঠে ফের প্রশ্ন করে, কি হলো, চুপ করে রইলেন কেন? বলুন বলুন, ওই বাচ্চাটার হাতে কার কাটা মাথা ছিল? বলুন, কার রক্ত লেগেছিল ওই দুটো হাতে? কার রক্ত, কার? বহু দূরের নিস্তব্ধ গাঢ় অন্ধকারের বুক চিরে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে ওর কণ্ঠস্বর। কয়েকটা নিস্পন্দ নীরব মুহূর্ত কেটে যায়। কি ভাবছেন? মিতুলের কথা ভাবছেন? ভাবছেন ওর রক্ত লেগেছিল ছেলেটার দুই হাতে?
নাকি ওর প্রেমিকের, নাকি লেট মি গেস নয়নের কথা ভাবছেন নিশ্চয়ই? না 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 মিস চৌধুরী, ভুল করছেন, ভুল। ওদের কারো রক্ত ছিল না সেই হাতে। আমি 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 দেখেছি, নিজে চোখে দেখেছি, প্রতিবার দেখি, প্রতিটা রাতে দেখি। কিছুটা যেন আপন মনেই ভিড় ভিড় করে শব্দগুলো উচ্চারণ করে ছেলেটা। তারপর হঠাৎ করেই কেমন যেন শান্ত হয়ে যায়। মুহূর্তের জন্য অদ্ভুত এক নির্জন বিষণ্ণতা ফুটে ওঠে ওর দু চোখের গভীরে। ওর হাতে ওর নিজেরই রক্ত লেগেছিল মিস চৌধুরী, ওর নিজের রক্ত। প্রতি রাতে আমি স্বপ্নটা দেখি, জানেন, সেই একই দৃশ্য, সেই একই বিকেল, একই মাঠ, সমস্ত একই চরিত্র। বাচ্চা ছেলেটা একটু একটু করে পেছন ফেরে, ওর হাতে ধরা থাকে ওর নিজেরই কাটা মাথা, সেটা থেকে চুইয়ে চুইয়ে পড়ে গাঢ় রক্তের ফোঁটা। প্রতিটা রাতে আমি নিজেকেই নিজের হাতে খুন হতে দেখি মিস চৌধুরী। প্রতিনিয়ত নিজেকেই ক্ষত বিক্ষত রক্তাক্ত হতে দেখি। আমি দেখি আমারই রক্তাক্ত কাটা মাথাটা ফ্যাকাশে মরা মাছের মতো চোখ তুলে তাকিয়ে আছে আমার দিকে। ওটা তাকিয়ে থাকে আমার দিকে, সেই এক স্থির চাহনি, যেন ব্যঙ্গ করছে আমায়। ও হাসে জানেন, রোজ আমার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসে। ও বড় অসহ্য সেই হাসি, ভীষণ অসহ্য। ছেলেটা দু হাতে নিজের কান চেপে আর্তনাদ করে ওঠে। খানিক চুপ থেকে নিজেকে যেন কিছুটা সামলে নেয় সে। রিধিমা অবাক চোখে তাকিয়ে থাকে ছেলেটার দিকে। প্রায় যন্ত্রচালিতের মতো শুনে চলে তার বলা কথাগুলো। জানেন মিস চৌধুরী, ছোট থেকে আজ অবধি কেউ না থাকেনি আমার সাথে। ছোটবেলায় নিজের মা পর্যন্ত ছেড়ে চলে গিয়েছিল আমায়। বাবা নিজের মতো থাকতেন, কোনোদিন কাছে ঘেঁষতে দিতেন না। মানুষ আমাকে বড় ঘেন্না করত, ঠাট্টা করত। আমিও খুব ভয় পেতাম, জানেন। মানুষকে আমি খুব ভয় পেতাম। আমি দূরে থাকতাম সবার থেকে। কিন্তু তারপর একদিন মিতুল দিদি, না শুধু মিতুল, হ্যাঁ মিতুল এলো। ও আমাকে নিজের ভাইয়ের মতো ভাবতো। আমিও প্রথমটায় তাই ভাবতাম, কিন্তু তারপরে যে কি হলো, ও হাসলে আমার ভালো লাগতো। আমি বোকার মতো তাকিয়ে থাকতাম ওর দিকে। মনে হতো ওইভাবে যুগের পর যুগ ধরে তাকিয়ে থাকতে পারি আমি। কিন্তু এর পরেই একদিন প্রথম ওকে দেখলাম আমি। আমার থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়েছিল। ওর হাতে ধরা কাটা মাথাটা হাসছিল, আমার দিকে তাকিয়ে হাসছিল। ওরা বলেছিল কেউ থাকবে না আমার সাথে, কেউ না বলেছিল আমাকে। কিন্তু আমি শুনিনি। এক পা করে অন্ধের মতো নিজের মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিলাম। শুধু দু হাতে প্রাণপণে মাথার ভেতর থেকে ঠেলে সরিয়ে দিয়েছিলাম ওদের। বলেছিলাম মিতুল ওভাবেই সারা জীবন আমার দিকে তাকিয়ে হাসবে। কিন্তু না,
ওরাই ঠিক ছিল, ওরা ঠিক ছিল। আমি প্রতিবার ভাবি যে এইবার হয়তো কেউ না কেউ ঠিক থেকে যাবে, কিন্তু শেষ অবধি আসলে কেউ থাকে না মিস চৌধুরী, কেউ থাকেনি কোনোদিন। আমরা ভয় পাই প্রতিবার একইভাবে, কারো না কারো ছেড়ে যাওয়ার ভয় পাই আমরা। প্রাণপণে আঁকড়ে ধরতে চাই, ভাবি কোথাও যেতে দেবো না কাউকে, কিন্তু সেটা করতে গিয়ে আমরা আসলে নিজেদের ভয়টাকেই আঁকড়ে ধরি বারংবার। এক সময় হাতের মুঠো আলগা হয়ে চলে যায় সবাই, পড়ে থাকে শুধু ভয়। আর সেই ভয় থেকে বাঁচতেই প্রতিবার একটা করে খুন করি আমরা, আরো একবার নতুন করে হত্যা করি নিজেকে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয় না, কারণ নিজের ভেতরেই যে অজ্ঞাত আততায়ী থাকে, তার হাত থেকে কোথাও পালাতে পারে না মানুষ। আমিও পারিনি জানেন। প্রথম যেদিন মিতুলকে তন্ময়ের বুকে মাথা রেখে বলতে শুনেছিলাম যে ওদের একটা নিজের ঘর হবে, সংসার হবে, যেখানে শুধু ও, তন্ময় আর ওদের অনাগত সন্তান থাকবে, সেদিন অনেক খুঁজেছিলাম নিজেকে, কিন্তু কোথাও খুঁজে পাইনি জানেন। আমি সব ভুলে গিয়েছিলাম। অনেকগুলো বছর কেটে গিয়েছিল। আমিও পালিয়ে বেরিয়েছি নিজের থেকে, নিজের খুনির হাত থেকে বারবার পালিয়ে বেরিয়েছি আমি। নিজের অজান্তেই কখন যেন মুছে ফেলেছি নিজেরই রক্তের দাগ। তারপর একদিন কলকাতায় এলাম। দূরেই থাকতে চেয়েছিলাম সবার থেকে, কিন্তু মৃত্যুর হাত থেকে পালিয়ে বেড়াবো বললেই কি আর মৃত্যুও পালিয়ে বেড়ায় আমাদের থেকে? নয়ন এলো। প্রথম ভয় পেতাম, সবকিছু ভুলে গেলেও মাথার ভেতরের ওই বাচ্চা ছেলেটা মাঝে মাঝে এসে বারবার সাবধান করে যেত আমাকে। তখন আমার মাথার ভেতরে অসহ্য যন্ত্রণা হতো। আবছা কিছু ছবি ভেসে উঠত, শুধু কাগজ কলম নিয়ে প্রাণপণে দৃশ্যগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করতাম, কিন্তু পারতাম না। দিন শেষে আমার ফ্যাকাশে সাদা কাগজগুলোর বুক থেকে রক্ত আর মৃত্যুর নোনা গন্ধ উঠে আসতো কেবল। কিন্তু আস্তে আস্তে কি যে হলো, একটু করে তার সমস্ত সতর্কবার্তা ভুলে গেলাম। যন্ত্রণাটাও মুছে যেতে লাগলো ক্রমশ। মৃত্যু বোধহয় আবারও কাছে ডাকছিল আমায়। এত অবধি বলে চুপ করে ছেলেটা। রিধিমার কপালে ততক্ষণে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমতে শুরু করেছে। কয়েক পা পিছিয়ে আসে সে, তারপর কাঁপা গলায় বলে, আপনি সুস্থ নন রক্তিম বাবু, আপনার সাহায্য প্রয়োজন। রক্তিম কয়েক পা এগিয়ে আসে মেয়েটার দিকে, শক্ত করে আঁকড়ে ধরে ওর দু কাঁধ, তারপর ওর ঠিক কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলে, আমার শুধু একটা মানুষ প্রয়োজন, যে কোনোদিন ছেড়ে যাবে না। অবশ্য ওই বাচ্চা ছেলেটা পুরোপুরি ঠিক কথা বলতো না। নিজেকে ক্ষত বিক্ষত করে খুন করে হলেও পুরোপুরি ছেড়ে আমি কাউকেই যেতে দিইনি। যে দেখুন ওই যে আমার পিছনে জমাট বাঁধা অন্ধকারটার দিকে চেয়ে দেখুন। ওই যে আমার সাথেই দাঁড়িয়ে আছে ওরা। আমাকে ছেড়ে ওদের কোথাও যেতে দিইনি আমি। ঠিক যেভাবে
আপনাকে যেতে দেব না। কি কি করছেন মিস্টার চ্যাটার্জি? আমার আমার কথাটা শুনুন। রক্তিম, রক্তিম, আমার কথা শোনো রক্তিম। আমি আমি তোমায় ছেড়ে কোথাও যাব না রক্তিম। ঠিক 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 এইভাবে সবাই বলে জানেন, কিন্তু কিন্তু তারপর কেউ কেউ সেই বলা কথা রাখে না। ওই বাচ্চাটা ও আমাকে বলেছে আপনিও ছেড়ে যাবেন আমাকে, কিন্তু আমিও বলে দিয়েছি আপনাকে আমি কোথাও যেতে দেব না, কোথাও যেতে দেবো না, কোথাও না, কোথাও না, কোথাও না। রক্তিমের ঠোঁটের কোণে লেগে থাকা হাসির রেখাটা ক্রমশ প্রশস্ত হয়। ফিস ফিসে গাঢ় স্বরে রিধিমাকে উদ্দেশ্য করে সে বলে ওঠে, আমি তো ভুলেই গিয়েছিলাম সব। আপনি তো আমায় ফিরিয়ে আনলেন। সেই গন্ধটা, সেই কষাটে মিষ্টি নোনা গন্ধটাকে মনে করিয়ে দিলেন আবার। তবে তবে ভয় পাচ্ছেন কেন মিস চৌধুরী? আমার পিছনে তাকিয়ে দেখুন, ওই যে ওরা এসেছে আমাকে ওদের সাথে নিয়ে যেতে। আমি ওদের বলেছি আপনিও যাবেন আমাদের সাথে। যাবেন তো মিস চৌধুরী? রিধিমা কিছু বলতে যায়, কিন্তু কিছু একটা দেখে যেন মুহূর্তে বিস্ফারিত হয়ে ওঠে ওর দুই চোখ। ওর মনে হয় রক্তিমের পেছনে জমাট বেঁধে থাকা ঘন নিকষ অন্ধকারের আড়ালে এখন এসে জড়ো হয়েছে কয়েকটা নিস্তব্ধ ছায়া শরীর। স্থির শীতল দৃষ্টি মেলে ওর দিকেই তাকিয়ে আছে তারা। সহসা নারী কণ্ঠের একটা সুতীব্র তীক্ষ্ণ মর্মান্তিক আর্তনাদে এতক্ষণের গাঢ় নৈশব্দের প্রাচীর মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর তারপরে আবার আগের মতো অখণ্ড নিস্তব্ধতায় ডুবে যায় সমগ্র চরাচর। হাতে ধরা স্টিল ফটোগ্রাফগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন ইন্সপেক্টর সামন্ত। তার কপালে মৃদু চিন্তার ভাঁজ। কি ভাবছেন স্যার? উল্টো দিকের চেয়ারে বসে থাকা সেকেন্ড অফিসারটি প্রায় মিনিট 10 চুপ করে বসে স্যারের কপালের প্রকুটি লক্ষ্য করতে করতে হাঁফিয়ে উঠে শেষমেশ প্রশ্নটা করেই ফেলে। ইন্সপেক্টর সামন্ত প্রথমটায় কোনো উত্তর দেন না। তারপর চিন্তামগ্ন সুরে বলেন, এই ফটোগুলো দেখো, এগুলো দেখতে পাচ্ছ? টেবিলের ওপর ফটোগ্রাফগুলো রেখে একটা বিশেষ জায়গায় চিহ্নিত করেন ইন্সপেক্টর সামন্ত। সেকেন্ড অফিসার ঝুঁকে পড়ে ফটোগুলো ভালো করে লক্ষ্য করে। ফটোগুলোয় দুটো দেহ আড়াআড়িভাবে উপুড় হয়ে পড়ে আছে। মাথার পাশ থেকে গড়িয়ে আসা লালচে রক্তের ধারায় তাদের পোশাক ভিজে গিয়েছে। এক ঝলক দেখে মনে হচ্ছে সমস্ত জায়গাটা জুড়ে কেউ যেন লাল রং ছড়িয়ে দিয়েছে। আর সেই গাঢ় লাল রঙের ওপরেই ইতস্তত ফুটে উঠেছে কয়েকটা পায়ের ছাপ। আঙুল দিয়ে সেদিকেই নির্দেশ করে আগের মতোই চিন্তিত কণ্ঠে বলে চলেন ইন্সপেক্টর সামন্ত। লেডি অফিসার মিস রিধিমা চৌধুরী আর রক্তিম চ্যাটার্জির মৃত্যু যেদিন হয় সেদিন ওই বাড়িতে ওরা দুজন ছাড়া আর একজন মাত্র ব্যক্তি উপস্থিত ছিল। একতলার ঘরের একজন ভাড়াটে, নাম মাইকেল গঞ্জালেস। তবে সে বেটা পিওর গাঁজাখোর। সন্ধ্যা থেকেই টেনে বসে থাকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে অ্যাজ ইউজুয়াল তেমন কোনো ভ্যালুয়েবল ইনফরমেশন কিছুই পাওয়া যায়নি। আর একজন প্রফেসর ভদ্রলোক ওই বাড়িতে ভাড়া থাকতেন বটে, তবে ঘটনার দিন ভদ্রলোকের নিজের এক রিলেটিভের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান থাকায় উনি বাড়ি ছিলেন না। বাড়িটার চারিদিকে বেশ উঁচু পাঁচিল, গেট ভেতর থেকে লকড ছিল।
এই যে মিস্টার চ্যাটার্জির বডির পাশে যে ফুটপ্রিন্টস গুলো দেখছো, এগুলো সবই বিয়ার ফুটপ্রিন্ট। আর আর খেয়াল করে দেখো, ফুটপ্রিন্টস গুলো না হলেও প্রায় 2 হাত লম্বা। এত বড় পায়ের ছাপ, কোয়াইট স্ট্রেঞ্জ। এন্ড দ্য কোয়েশ্চেন ইজ, এগুলো এলো কোথা থেকে? বাড়িটার চারিদিকে পাঁচিলের যা হাইট, তাতে করে সেটা ক্রস করে কেউ ভেতরে এসে থাকলে তার কিছু না কিছু একটা ট্রেস নিশ্চয়ই পাওয়া যেত। সেকেন্ডলি, ফুটপ্রিন্টস গুলো ওই গঞ্জালেস ছোকরার নয়, ওর পায়ের ছাপ এর সাথে ম্যাচ করেনি। সেটাই অবশ্য স্বাভাবিক, কারণ এত বড় পায়ের ছাপ কারোর সাথে মেলা ঠিক পসিবল নয়। তবে সব থেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হলো ফুটপ্রিন্টস গুলোর ট্রেস গেটের ঠিক আগে অব্দিই পাওয়া গেছে। গেটের একদম মুখের কাছে এসেই বেমালুম মিলিয়ে গেছে যেন। দেখে মনে হচ্ছে কেউ যেন রক্তের উপর দিয়ে খালি পায়ে হেঁটে গিয়েছে। এভাবে নিজের পায়ের চিহ্ন ফেলে রেখে কেউ কি কিছু বোঝাতে চাইল, কিন্তু কি? আর এত বড় ফুটপ্রিন্ট, স্ট্রেঞ্জ। কার এগুলো? কে কে সে? ইন্সপেক্টর সামন্ত তার প্রশ্নের কোনো উত্তর পান না। থানার ছোট্ট চৌখোপি চেম্বারটার ফাঁকা নিরেট দেওয়ালগুলোতে প্রতিধ্বনিত হয়ে তার বলা শব্দগুলো তার কাছেই যেন ফিরে আসে আবার।